الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد সম্মানিত ঢাকা 13 সংসদীয় আসনের অন্তর্গত 34 নং ওয়ার্ডের এলাকাবাসী, আজকে আমরা একটি ঐতিহাসিক ইতিহাসের বাঁক বদলের মুহূর্তে আমরা উপস্থিত। বাংলাদেশ এখন একটা টার্নিং পয়েন্টের উপর আছে। এখান থেকে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে বাংলাদেশ সামনের দিনে ইনশাআল্লাহ উন্নতির দিকে এবং তার সঠিক গন্তব্যের দিকে অগ্রসর হতে পারবে। আর যদি এবার বাংলাদেশকে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ করে দিতে পারে তাহলে এই বাংলাদেশকে আবার সঠিক ট্র্যাকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে অনেক কাঠখড়ি পোড়াতে হবে। তাই আজ যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি কামনা করি, আমাদেরকে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ঢাকা 13 আসন, আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর 3 থানা নিয়ে গঠিত এই মোহাম্মদপুর আসন থেকে আমরা ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এই আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি। আমি আপনাদের ভাই মামুনুল হক ঢাকা এই 13 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ দেশপ্রেমিক ও ইসলামিক 11টি সংগঠনের নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে রিকশা মার্কার প্রতীক নিয়ে এখানে নির্বাচন করছি। আমি কেন নির্বাচন করছি, আপনারা ওখানে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং যারা চিনেন, আপনারা কি আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে চিনেন না আগে থেকে চিনেন? আপনারা যেরকম আমাকে আগে থেকেই চিনেন আলহামদুলিল্লাহ, এবং বাংলাদেশের সব জায়গাতেই মানুষজন আমাকে চিনে আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ নয়, আমার বাঙালি কমিউনিটির মানুষ পৃথিবীর যেখানেই থাকে, বরং প্রবাসীরা আরো বেশি চিনে এবং তারা আরো মহব্বত এবং ভালোবাসে। পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই, সেখানে বাঙালি থাকলেই আমাকে মহব্বত করে এবং সম্মান করে। কাজেই আল্লাহ পাক আমাকে যেই সম্মান দিয়েছেন, আমার তো আর আলহামদুলিল্লাহ নির্বাচন করে সম্মান অর্জন করার কোনো প্রয়োজন নেই। নির্বাচন করে আমার কোনো ক্ষমতা অর্জন করারও খুব বেশি ব্যক্তিগত চাহিদা বা প্রয়োজন আমার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই পরিচিতি দিয়েছেন, প্রশাসন, রাষ্ট্র, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমার যে কোনো কথায়
যে কোনো আমার অনুরোধ তারা সম্মান দিয়েই সেটা রক্ষা করেন। কাজে আমার আর খুব বেশি কোনো পাওয়ার এক্সারসাইজ করার প্রয়োজন আমার হয় না। সম্পদ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, পৈতৃক সূত্রে যে সম্পদ আমি পেয়েছি সেটা দিয়েই আমি এবং আমার পরিবার সুন্দর সচ্ছলভাবে আমার জীবন কাটিয়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ। কাজে আমার আর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অতিরিক্ত সম্পদেরও চাহিদা নেই। তাহলে আমাদের সমাজে বর্তমানে মানুষ স্বাভাবিকভাবে অনেকেই যে উদ্দেশ্যে নির্বাচন করে, পরিচিতি আর সম্মানের উদ্দেশ্যে, ক্ষমতা প্রয়োগ করার, ক্ষমতা ভোগ করার স্বার্থে, অথবা টাকা পয়সা ধান্দা করার স্বার্থে, এর কোনোটাই আমার নির্বাচনে আসার উদ্দেশ্য না। তাহলে আমি কেন নির্বাচনে এসেছি? আমার নির্বাচনে আসার তিনটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো, আপনারা সকলেই আমাকে যেই কারণে ভালোবাসেন, সেটা হলো আমি দেশে ব্যাপী, দেশে বিদেশে আমি আল্লাহর কোরআনের কথা বলি। আমি কোরআনে কারীমের একজন ভাষ্যকার, ইসলামের একজন ভাষ্যকার। আমি কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ নবীর হাদিসের কথা আমি বলি, এবং বিশেষ করে অন্যায়, অবিচার, জুলুম এবং বেইনসাফির বিরুদ্ধে আমি কথা বলি। এই কথাগুলো আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বলে আসছি। যেমনটা আমার আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি সারা দেশে তিনি কোরআনের কথা বলতেন। জীবনের একটা পর্যায়ে এসে তিনি অনুভব করলেন যে মাঠে ময়দানে যেরকম কোরআনের কথাগুলো আমি বলি, এই কথাগুলো বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে বলা দরকার। এরপরে তিনি জাতীয় সংসদে গেলেন এবং জাতীয় সংসদে তিনি ইসলামের কথা, কোরআনের কথা বলিষ্ঠ কণ্ঠে তিনি উচ্চারণ করলেন, যেই কথাগুলো আজও ইতিহাসের একটা অমূল্য অধ্যায় হয়ে আছে। বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাস আলোচনা করতে গেলে আল্লামা সাঈদীর সেই কথাগুলো আলোচনা ছাড়া সংসদের ইতিহাস পূর্ণ হবে না। তো আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আজ পৃথিবীতে নেই। ওনাকে গভীর ষড়যন্ত্রমূলক ভাবে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে ওনাকে। ওনার অবর্তমানে আমি সারা দেশে, আমার আরো অন্যান্য মুফাসসির ভাইদের মতো আমিও সারা দেশে আল্লাহর কোরআনের ফেরি করি। ইসলামের পয়গাম মানুষের কাছে আমরা পৌঁছাই। আমার এখন মনে হচ্ছে যে ঠিক আমি সারা দেশের কোরআনের যে কথাগুলি বলি, অন্যায়, অবিচার, জুলুম, বেইনসাফির বিরুদ্ধে যে কথাগুলো আমি বলি, সেই কথাগুলো এবার জাতীয় সংসদে বলার জন্য আমার সেখানে যাওয়া দরকার। এটা আমার প্রথম উদ্দেশ্য। তাই আপনারা যারা চান আমাদের এই শতকরা 90% মুসলমানদের এদেশে জাতীয় সংসদে কোরআনের কথাগুলো বলিষ্ঠভাবে উচ্চারণ করার মতো একটা লোক যাওয়া দরকার, তাহলে আপনারা আমাকে সংসদে পাঠানোর জন্য ব্যবস্থা নেবেন। আমার প্রয়োজনে না, আল্লাহর কোরআনের কথাগুলো সংসদে তুলে ধরার প্রয়োজনে। 2 নম্বর কারণ হলো আমার নির্বাচনে আসার। দেখেন, আমাদের দেশটা, আমাদের দেশের মানুষ, অনেক মানুষ, 18 কোটি মানুষ সরকারি আদমশুমারির হিসাবে, এবং আমাদের এই দেশের মানুষগুলো সব পরিশ্রমী মানুষ অধিকাংশই। যে সেক্টরে কাজ করে সবাই পরিশ্রমী। কৃষকরা সকালে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলের মাঠে মেহনত করে, মিল, কল কারখানায়, বিভিন্ন জায়গায় তারা অহর্নিশ শ্রম দেয়। এমনকি আমাদের গার্মেন্টস সেক্টরে বিপুল পরিমাণ আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, তারা একদিকে সংসার সামলায়, আবার আরেকদিকে নিজেদের পরিবার পরিচালনা করার জন্য তারা চাকরি করে, শ্রম দেয়, শ্রমিক হিসেবে তারা কাজ করে এবং অক্লান্ত পরিশ্রম করে। একজন 2টা সার্ভিস দেয় এক সমান তালে, পূর্ণ চাকরিও করে আবার পূর্ণ সংসারও করে। কিরকম পরিশ্রমটা আমার এই সমস্ত বন্ধের উপর দিয়ে যায়। এছাড়া যারা শ্রমিক আছেন অন্যান্য সেক্টরে,
দিনমজুর, রিক্সাওয়ালা, মেহনতি মানুষ, কুলি, মজদুর, তারা কি পরিমাণ পরিশ্রম করে, বিদেশে যায়, রেমিটেন্স যোদ্ধা বলি আজকে আমরা তাদেরকে। তারা সেখানে বিদেশ গিয়ে কি পরিমাণ কষ্ট করে আমরা জানি। 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। কেন? একটাই উদ্দেশ্য, যে কিছু পয়সা কামাই, দেশে পাঠাই, আমার পরিবার ভালো থাকবে, আমার দেশটা ভালো চলবে। আমাদের ব্যবসায়ীরা রাত দিন চেষ্টা করে বেড়ায় পয়সা উপার্জন করার জন্য, ব্যবসাটাকে ভালোভাবে চালানোর জন্য। রাত নাই দিন নাই, তারা এরকম মেহনত করতে থাকে। সব সেক্টরের মানুষ পরিশ্রম করে, তারপরে একটু একটু করে আমার দেশের সম্পদ জমা হয়। এত মানুষ, আমরা 18 কোটি মানুষ, অল্প অল্প করে সম্পদ জমা করলেও তো এটা অনেক বেশি হয়। যেই পরিমাণ মেহনত আমার দেশের মানুষ করে, সেই পরিমাণ উন্নতি আমার দেশের হয় না। কেন হয় না? একটা ছোট্ট গল্প দৃষ্টান্ত। সংসারে আছে 6 ভাই বোন, 5 ভাই বোন মিলেই সারাদিন মেহনত করে কামাই করে, অল্প বেশি যাই হোক, এনে 5 ভাই বোন এনে টাকাটা জমা করে এক জায়গায় রাখে। আর এক ভাই আছে, সে বাস ওখান থেকে খপ করে টাকাটা চুরি করে নিয়ে যায়। প্রতিদিন এই ঘটনা ঘটে। 5 ভাই বোন মিলে সারাদিনে যা কামায়, এক মুহূর্তেই এক ভাই সবটা চুরি করে নিয়ে যায়। সময় লাগে না তার চুরি করতে। এদের কামাই করতে সারাদিন যায়, তার চুরি করতে যায় 2 মিনিট। এইভাবে যদি চলতে থাকে, কোনদিন এই সংসারের অভাব দূর হবে? সচ্ছলতা আসবে? তো আমাদের দেশটার অবস্থা হয়েছে, এই দেশের শ্রমিকরা জমা দেয়, কৃষকরা জমা দেয়, দিনমজুররা জমা দেয়, ব্যবসায়ীরা জমা দেয়, চাকরিজীবীরা জমা দেয়, সবাই রাষ্ট্রের জন্য অর্থ জমা দেয়। বলবেন হুজুর, কৃষক শ্রমিকরা আবার রাষ্ট্রের জন্য অর্থ জমা দিল কোথায়? কৃষক শ্রমিকরাই সবচেয়ে বেশি রাষ্ট্রের জন্য অর্থ জমা দেয়। আপনারা এই যে দোকান থেকে পণ্য কিনবেন, ডাল কিনলেন, চাল কিনলেন, তেল কিনলেন, নুন কিনলেন, যেটা কিনলেন, এটা আপনি 100 টাকার পণ্য কিনলে 15% ভ্যাট কেটে সরকার নিয়ে যায়। মাল পান 85 টাকার, আর বাকি 15 টাকার মাল আপনি পাবেন না, কারণ ওটা সরকারের কোষাগারে চলে যায়। তাহলে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক, শ্রমিক, গরিব মানুষ, তারা যে পণ্যগুলো কিনে, এখান থেকে সরকারের কোষাগারে ভ্যাট জমা হয়। সবাই মিলে আমরা জমা করি, 5 ভাই বোন মিলে সারা দিন সারা বছর খাটি, জমা করি। আর কিছু দুর্নীতিবাজ, রাজনীতিবিদ আর মন্ত্রী, এমপি, মিনিস্টার এক খাবলা মেরে আমাদের সারা বছরের সমস্ত ইনকাম চুরি করে নিয়ে যায়। 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চুরি করেছে কয়েক বছরে। এই চুরি করে কারা? কারা রাষ্ট্রের সম্পদগুলো চুরি করে? যারা রাজনীতি করেই হলো নেতা হয়ে চুরি করার জন্য, তারাই প্রধানত এই চুরির জন্য দায়ী। তো যতক্ষণ পর্যন্ত ওই সংসারের চোরকে যতক্ষণ পর্যন্ত আপনি সংশোধন করতে না পারবেন, সারা 5 ভাই বোন মিলে যতই কামাই করেন, ওই সংসারের অভাব কোনদিন দূর হবে না। আজকে বাংলাদেশের স্বাধীনতার 55 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমাদের এই বিপুল পরিমাণ জনসংখ্যা, তারা কষ্ট করে, মেহনত করে, পয়সা উপার্জন করে রাষ্ট্রকে দেয়, আর খাবারের দল, চাটার দল সব চেটে শেষ করে দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এক সময় মনে করত এমনিই চলতে হবে, এমনিই চলবে, এই দেশের আর ভালো হবে না। কারণ আছে 2টা শ্রেণী আছে, তারাই ভাগ বটোয়ারা করে খাবে, কাজে এগুলো আমাদের চিন্তা করে লাভ নাই, আমাদের দেশের ভাগ্যের আর পরিবর্তন হবে না, এটা আমাদের দেশের সাধারণ মানুষ মেনে নিয়েছিল। কিন্তু আল্লাহর কি কারিশমা, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সাহস বেড়ে গেছে।
বাংলাদেশের মানুষ এখন মনে করে পরিবর্তনের জন্য বড় দলের দরকার নাই, বড় নেতারও দরকার নাই, বড় রাজারও দরকার নাই, বড় রানীরও দরকার নাই। ওই রাজরানী দিয়ে বাংলাদেশে পরিবর্তন আসবে না, এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে। এই জন্য বাংলার ছাত্র জনতা, বাংলার তরুণ, বাংলার তারুণ্য যখন জেগে উঠল, ছাত্র জনতা হাতে হাত রাখলো, রক্তের পর রক্ত দিল, রাজপথে দাঁড়ার কাতারে জীবন দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছাত্র জনতার নেতৃত্বে ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশবাসীকে মুক্তিদান করেছেন। সাহস হয়ে গেল দেশের মানুষের যে আমরা যেহেতু বিপ্লব করতে পারছি, বড় নেতা লাগে নাই, বড় রাজা লাগে নাই, বড় রানী লাগে নাই, যারা বিপ্লব আনতে পেরেছে এই বাংলাদেশের সংসদ থেকে ৭ নম্বরে সোরা ভাইকে তার হাত থেকে ক্ষমতার মস্তদ আমরা কেড়ে নিতে পারব। ইনশাআল্লাহ এই দেশ পরিবর্তন হবে। সারা দেশের মানুষ, আমি সারা দেশে এখনো আমি এলাকায় নির্বাচনের ক্যাম্পেইন করি, আমাদের বিভিন্ন প্রার্থীর পক্ষে আমার দেশের জোটের, আমাদের 11 দলীয় জোটের বিভিন্ন প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করার জন্য দেশের বিভিন্ন জেলায় জেলায় আমি যাই। সব জায়গায় একটাই অবস্থা, মানুষের মধ্যে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ মনে করতেছে বাংলাদেশে এবার পরিবর্তন আনার সুযোগ, এই সুযোগ এদেশের মানুষ হাতছাড়া করতে চাচ্ছে না। আলহামদুলিল্লাহ, যেহেতু মানুষ পরিবর্তন আনতে চাচ্ছে, এই জন্য আমি এই জনতার সাথে, বিপ্লবী জনতার সাথে, তরুণ প্রজন্মের সাথে, যারা বিগত 17 বছর ধরে বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, সেই তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার বাংলাদেশকে সত্যিকার সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়বার জন্য নির্বাচনে এসেছি। আমার আর কিছু দরকার ছিল না। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, নির্বাচনে আসার, আমি মোহাম্মদপুরে 40 বছর ধরে থাকি। এখানে আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবন কেটেছে। এখন আমি জীবনের এই পরন্ত বেলায় মোহাম্মদপুরেই বাসা, বাড়ি, মাদ্রাসা যা কিছু আছে সব তল্পিতল্পা নিয়েই আমি বছরের পর বছর ধরে মোহাম্মদপুরে আছি। কাজে এই যে মোহাম্মদপুরে 40 বছর থাকলাম, মনে করি, আমি বিশ্বাস করি যে এই 40 বছরে আমার উপর মোহাম্মদপুরবাসী, এই ঢাকা 13 এলাকার মানুষের আমার উপর অনেক বড় একটা হক জমা হয়েছে। তারা আমার কাছ থেকে কিছু পায়, আর আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন, অনেক বড় সুযোগ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আমার হচ্ছে। তো কাজেই জাতীয় রাজনীতিতে আমরা যেই ঐক্যজোট গঠন করেছি, সেই ঐক্যজোটের সংরক্ষণের জন্য, ঐক্য ধরে রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আল্লাহ আমাকে দিয়ে কবুল করেছেন। এই সমস্ত কারণে আর বিগত দিনে অনেক লড়াই সংগ্রাম আমাকে করতে হয়েছে। আমি নিজেকে তিলে তিলে একটু একটু করে এই দেশটাকে, এই বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য আমি নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছি। আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে 1996 সালে হোল বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করে আমি মওলানা পাস করেছি। এরপর থেকে 31 বছর চলতেছে আমি বুখারী শরীফের অধ্যাপনা করি। আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করে অনেক দিন ইউনিভার্সিটিতে অর্থনীতির শিক্ষকতা করেছি। তারপরে আমি ছাত্র জীবন থেকে আজ 35 বছর ধরে আমি মাঠে ময়দানে রাজনীতি করি। মাঠে ময়দানে রাজনীতি করি, এখান থেকে পড়াশোনা করে রাজনীতি শিখেছি। মাঠে ময়দানে আর বইপত্র পড়ে যে রাজনীতি শেখা হয়, এটা হলো প্রাথমিক শিক্ষা আর হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত হয়। প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শিক্ষা হয় হলো মাঠে ময়দান থেকে আর বইপত্র পড়ে। আর এই রাজনীতির গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় হলো
রাজনীতি শিক্ষার বিশ্ববিদ্যালয় জেলখানায় গিয়ে। আলহামদুলিল্লাহ 3 বছর জেলখানায় থেকে রাজনীতির উপরেও আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে আসছি। তো 3টা গ্রাজুয়েশন আমার আছে, একটা মাদ্রাসায়, একটা ইউনিভার্সিটিতে, আর একটা রাজনীতিতে কারাগার থেকে। এই সব গ্রাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশের নাম্বার 1 পার্সনের সাথে লড়াই এবং টক্কর দিয়ে তারপরে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের হক আদায় করার জন্য নির্বাচনে নামছি। আমার আত্মবিশ্বাস এই মোহাম্মদপুরবাসী তাদের যে প্রয়োজনগুলো, তাদের যে সংকটগুলো, এটা এখন মোহাম্মদপুর আজ ঢাকাবাসীর কাছে একটা ক্রাইম জোন হিসেবে পরিচিত। সন্ত্রাসের নগরী, চাঁদাবাজদের দৌরাত্ম্য, মাদকের সাম্রাজ্য, আর সর্বশেষ আমার কচিকাঁচা কিশোরদেরকে ব্যবহার করে 15 বছর, 16 বছর, 17 বছরের কিশোরদেরকে দিয়ে জ্ঞান তৈরি করে তাদেরকে নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপে ব্যবহার করার একটা প্রবণতা আজ মোহাম্মদপুর কিশোর গ্যাং গোটা ঢাকাবাসীর ত্রাসে পরিণত হয়েছে। আমি বারবার এই কথা বলেছি, এই কিশোরদের এরা কি জন্মই মায়ের পেট থেকে গ্যাং জন্ম নিতে? এরা তো মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে আসছিল। এদেরকে গ্যাং বানাইছে কারা? অপরাধী বানিয়েছে, এদেরকে অপরাধ জগতের দিকে টেনে নিয়েছে কারা? এদেরকে মাদকের কারবারি বানায় কারা? এদেরকে সন্ত্রাসী বানায় কারা? এদেরকে সন্ত্রাসী বানায় এক শ্রেণীর দুর্নীতিবাজ এবং অসৎ রাজনৈতিক নেতৃত্ব। এদের পোলাপান বাংলাদেশে থাকে না, নিজেদের পোলাপান বিদেশে পড়ায়, ইউরোপ, আমেরিকা, কানাডা, নিজেদের পোলাপানদেরকে গরিব মায়ের সন্তানদেরকে নিয়ে রাজনীতি করে, গরিব মায়ের সন্তানদেরকে দিয়ে এই মাদকের ব্যবসা করায়। মাদকের ব্যবসা করে কোটি কোটি টাকা সেখান থেকে তারা কমিশন খায়। আর এইভাবে মায়ের চোখের অশ্রুতে ভাসা এক একটা সন্তান, মায়ের চোখের অশ্রুতে বুক ভাসিয়ে অন্ধকারের পথে হারিয়ে যায় এক একটা সন্তান। ওই সকল দুর্নীতিবাজ, সন্ত্রাস নির্ভর, পেশি শক্তি নির্ভর, কালো টাকা নির্ভর ওই সকল রাজনীতিবিদদের হাত থেকে আমি আমার কিশোরদেরকে রক্ষা করার জন্য আমি নির্বাচনে এসেছি। ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস আছে, এই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এই এলাকা এটা সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। আমার আছে সন্ত্রাসের যারা গডফাদার আছে, এই গডফাদারদের সাথে টক্কর দেওয়ার মতো সাহস নিয়ে মাঠে নেমেছি। বলবেন এত সাহস পাইলেন কোথায়? এই সাহস পাইছি লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 যে তার সাথেই টক্কর দিয়ে দিছি মিয়া। আর এই সমস্ত গডফাদার, মঠফাদার, গডমাদার এদের গণনার টাইম মামুনুল হকের না। ইনশাআল্লাহ এই এলাকা সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে, সরকারকে আর সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিবে, বাড়িওয়ালারা বাড়ি বানাবে, জমির মালিকরা বাড়ি বানাবেন, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দিবেন, সরকারকে ইনকাম ট্যাক্স দিবেন। বাস, আর মধ্যখানে কোন মধ্যস্বত্বভোগী, কোন সন্ত্রাসীকে চাঁদা দিবেন না। সেই বাংলাদেশ, সেই মোহাম্মদপুর গড়তে চাই আমরা ইনশাআল্লাহ। কিশোররা খেলাধুলা করবে, পড়ালেখা করবে, পড়ালেখা করতে না চাইলে এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। চাকরি করে খাবে, হিরোইন বিক্রি করে আমার কোন কিশোর মোহাম্মদপুর এলাকায় চলবে না। আমাদের ছেলেদেরকে দিয়ে কেউ আর ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করাতে পারবে না, হিরোইন যে বানাইতে পারবে না তোমরা। আমরা দেখব কারা আমার এলাকায় এসে আমাদের এই গরিব মায়েদেরকে অন্ধকার পথের দিকে পরিচালিত করে, তাদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। মোহাম্মদপুরটাকে সুন্দর, এরকম নিরাপদ, সমৃদ্ধির এক মোহাম্মদপুর হিসেবে গড়ে তুলব।
যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে কেউ চাঁদা দিতে হবে না, যেখানে কেউ আপনার মাদকের আগ্রাসনের শিকার হবে না। ইনশাআল্লাহ এরকম একটা নিরাপদ সুন্দর মোহাম্মদপুর আমরা করতে চাই। আমার আত্মবিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সমর্থন করেন, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে নিযুক্ত হই, আমি 24 ঘন্টা মোহাম্মদপুর থাকি, একদিন দুই দিন ধরে থাকি না, 40 বছর ধরে মোহাম্মদপুর থাকি। হঠাৎ করে প্যারাসুট দিয়ে কেউ মোহাম্মদপুরে নেমে এসে বলবে যে আমি রাজনীতি করি অমুক জায়গায় মোহাম্মদপুরে এসে আমি থাকি, ইতিহাস পড়বা মোহাম্মদপুরের ইতিহাস। মোহাম্মদপুরে 2001 সালের 4 দলীয় জোটের সময় মামুনুল হকের কি ভূমিকা ছিল সেই ইতিহাস পড়বা। তারপরে 2013 সালে এই মোহাম্মদপুর থেকে শাপলা চত্বরে কার নেতৃত্বে মিছিল গিয়েছিল ইতিহাস পড়বা। 2021 সালে এই মোহাম্মদপুর থেকে প্রতিদিন কিভাবে দেশের জন্য, ইসলামের জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে মামুনুল হকের ইতিহাস মোহাম্মদপুরের পথে ঘাটে পাইবা। শুধু মামুনুল হকের ইতিহাস না, এই মোহাম্মদপুরের ইতিহাসের সাথে মামুনুল হকের বাপের নাম জড়িয়ে আছে। মামুনুল হকের বাপ এই মোহাম্মদপুরে তিনটা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। 3টা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান মামুনুল হকের বাবা এই মোহাম্মদপুরে গড়ে তুলেছে। এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সেই বাবার অবদানের উপর দাঁড়িয়ে মামুনুল হকরা আরো 2টা শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুরের মধ্যে গড়ে তুলেছে। 5টা শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুরে মামুনুল হক এবং তার বাবারা গড়ে করছে। আর মোহাম্মদপুরের বাইরে তো আরো অনেক কার্যক্রম আছেই। মামুনুল হক এইভাবে হঠাৎ কোনখান থেকে ভাড়াটিয়ে এসে মোহাম্মদপুরের মানুষের প্রতিনিধি হইতে চায় না। আমি মনে করি এমপি হওয়া মানে হলো এলাকার একজন প্রতিনিধি হওয়া। এই এরিয়া মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এত বড় এরিয়া, এই এরিয়ায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। কেন এই এলাকা থেকে একজন এই এলাকার প্রতিনিধি হওয়ার যোগ্য নাই? তাহলে কেন কখনো নীলফামারী থেকে, কখনো ফেনী থেকে, কখনো ভোলা থেকে, কখনো পল্টন থেকে, কখনো গুলশান থেকে ভাড়া করে আনতে হবে কেন? এটা মোহাম্মদপুর কাজেই এই কথা পরিষ্কার, আমাদের পরিষ্কার কথা, আমাদের মোহাম্মদপুর আজ যে অবস্থায় উপনীত হয়েছে, এখানে 5টা মানে সকাল 9টা 4টা সরকারি ডিউটি দিয়ে মোহাম্মদপুরকে এই অবস্থা থেকে মুক্ত করা যাবে না। মোহাম্মদপুরের দায়িত্ব নিতে হবে, মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে মিশতে হবে। এখানে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে মোহাম্মদপুরের ভাই বোন তাদের প্রত্যেকের পাশ বুঝে সমস্যা সমাধান করার মতো, গডফাদারদের সাথে টক্কর দেওয়ার মতো, সন্ত্রাসীদের সাথে বুক পেতে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে সাহসের সাথে কথা বলার মতো লোক দরকার মোহাম্মদপুরে। সোনার চামচ মুখে নিয়ে আর আরাম আয়েসে থেকে থেকে ওই এসি রুমে অফিস করে বুদ্ধিজীবী হওয়া যায়, তক্সজীবী হওয়া যায়। রাজনীতি অনেক কঠিন জিনিস। রাজনীতি মাঠে ময়দানে করতে হয়, কর্মীদের সঙ্গে হাতে হাত রেখে লড়াই করতে হয়, যুদ্ধের ময়দানে থাকতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্ধকার করা প্রকোষ্ঠে জীবন কাটাতে হয়। তারপরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামতে হয়। এটার নাম হলো রাজনীতি। কাজেই ইনশাআল্লাহ আমরা মোহাম্মদপুর, আদাবর এবং এই আমাদের শেরেবাংলা নগর, ঢাকা 13 আসনকে ইনশাআল্লাহ সেভাবেই আমরা গড়ে তুলব। আমাদের উদারতার ভিত্তিতে আমরা কাজ করব, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে আমাদের। মোহাম্মদপুরের মানুষ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই এলাকা। আল্লাহর নবীর একটা সুমহান আদর্শ হলো বাইরে থেকে মেহমান আসলে ভালো ব্যবহার করা, আদর আপ্যায়ন করা। গুলশান বনানী থেকে লোকজন আসলে আপনারা আদর করবেন, আপ্যায়ন করবেন, ভালো করে চা নাস্তা খাওয়াইবেন, তাদেরকে সম্মান করবেন, খারাপ ব্যবহার করবেন না, খবরদার। অল্প কয়েকদিনের মেহমান 12 তারিখ পর্যন্ত আছে এই এলাকা, তাদেরকে আপনারা ভালো করে একটু মেহমানদারি করবেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মেহমানদারি করার। ইনশাআল্লাহ আমরা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের দায়িত্ব নিয়ে তারপরে এই সমস্যাগুলো সমাধান করার জন্য মাঠে নেমেছি ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে রিকশা মার্কার পক্ষে ক্যাম্পেইন করছেন, প্রচারণা পরিচালনা করছেন, ঠিক একইভাবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরাও ক্যাম্পেইন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা কথা বারবার বলতেছি, এই বোনদের সম্মান রক্ষা করা এটা আমাদের জাতীয় দায়িত্ব। কাজেই আমি সকলকে হুঁশিয়ার করি, খবরদার নির্বাচনের ডামাডোলে, প্রতিদ্বন্দ্বিতায়, প্রতিযোগিতায় কোন মায়ের, কোন বোনের, কোন মেয়ের, আমাদের কোন কন্যার কোন অসম্মান, এক চুল পরিমাণ অসম্মান যেন কেউ করতে না পারে, সেই ব্যাপারে সবাই সোচ্চার থাকবেন। আমি পরিষ্কার এর আগেও বলেছি, আবারও আজকে বলি, যে যে জাতি তার মায়ের ইজ্জত রক্ষা করতে পারে না, মাকে সম্মান দিতে জানে না, মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, সে জাতি পৃথিবীতে কোনোদিন সম্মান নিয়ে বাঁচতে পারে না। তাই মায়ের জাতি যারাই হোক, এমনকি আমার পক্ষে হোক অথবা আমাদের বিপক্ষেই হোক, তাদের সম্মান রক্ষা করা, নিরাপত্তা রক্ষা করা, এটা আপনাদের উপরে আমার পক্ষ থেকে নির্দেশ থাকলো। আপনারা আমার নেতাকর্মী হিসেবে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। অন্যান্য ভাইদেরকেও বলবো, বিশেষ করে যেহেতু নির্বাচনী যুদ্ধে বিএনপির নেতাকর্মীরা আছেন, আপনারা মনে রাখেন আপনাদের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস আছে, অতীতের ইতিহাস, একসাথে আন্দোলন করার ইতিহাস, সংগ্রাম করার ইতিহাস, জেলখানায় একসাথে জড়াজড়ি করে কান্দাকাটি করার ইতিহাস, থানার গারদে একসাথে অনেক হাসি কান্না, অনেক ইতিহাস আমাদের আছে। এই দেশটা গড়তে হলে আবারও আমাদেরকে একসাথে কাজ করতে হবে। কাজেই মোহাম্মদপুরকে আমি বলবো, সকল দল মতের, সকল নেতা কর্মীদের জন্য আমার পয়গাম, আমার আহ্বান, দল মতের ঊর্ধ্বে উঠে আপনি মোহাম্মদপুরের যারা বাসী আছেন, যে যেই দল করে থাকেন, অতীতে রাজনৈতিক দল, আমি এমন একজন ব্যক্তি যে আপনাদের দলগুলোর সাথে দীর্ঘ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার ইতিহাস আমার আছে। আগামী দিনে যারাই বাংলাদেশ পরিচালনা করবে, আমাদেরকে তাদের সহযোগিতা লাগবে। কাজেই আমাদেরকে বেশি খোঁচায় না, খোঁচাইলে ঘাও হয়ে যাবে, পরে সারতে দেরি হবে, বিপদে পড়বে। আমরা সকলকে দিয়ে সহমর্মিতার ভিত্তিতে, আমরা ধৈর্য সহনশীলতার ভিত্তিতে আমাদের মোহাম্মদপুর, এই বৃহত্তর মোহাম্মদপুরকে আমরা সকল বদনাম থেকে মুক্ত করে উন্নত, সমৃদ্ধ, শান্তির মোহাম্মদপুরে পরিণত করবো ইনশাআল্লাহ। তাহলে আমি আমার কথা শেষ করব। এখন 3টা কারণে আমি নির্বাচন করতেছি। 1 নম্বর, আল্লাহর কোরআনের কথা জাতীয় সংসদে বলার জন্য। আপনারা কি চান যে আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে উচ্চারিত হোক? তাহলে মোহাম্মদপুর আল্লাহর নবীর নামে যে এলাকাটার নাম, এই এলাকা থেকে যদি একজন মানুষ আল্লাহর নবীর উপর নাজিলকৃত কোরআনের কথা বলার মতো না যায়, তাহলে কোন এলাকা থেকে যাবে? 2 নম্বর হলো, এই দেশটার যেই প্রয়োজন এখন, এই দেশটাকে, বাংলাদেশটাকে উন্নত করার জন্য, দুর্নীতি লুটপাট মুক্ত বাংলাদেশ গড়তে হলে
আমরা মনে করি যে যেই ধরনের লোক দরকার, যেই সার্ভিস দরকার, সেই সার্ভিস দেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। এবার দেশের জন্য আমি কাজ করতে চাই। 3 নম্বর হলো মোহাম্মদপুর এবং এই আদাবর এই এলাকার জন্য যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো পূরণ করার মতো যেই সাহসিকতার পরীক্ষা দিয়ে আসা দরকার, সেই পরীক্ষা দিয়ে আমি এসেছি। অন্য যারা আসছে তারা পরীক্ষা দিয়ে আসে নাই। তারা সোনার চামচ মুখে নিয়ে এসি রুমে বসে রাজনীতি করেছে, তারা আরাম আয়েশের রাজনীতি করেছে। তাদের ইতিহাসে এই সকল জুলুম নির্যাতন ভোগ করার কোন ইতিহাস আপনারা যাচাই করে দেখবেন। কাজেই এই 3 কারণে আমি নির্বাচন করতেছি। আমাদের 11টা দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, তারপরে হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এরকম 11টা দল ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশ এবং ইসলামকে একসঙ্গে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, ইসলামের মর্যাদা রক্ষা করা, দেশের উন্নতি অব্যাহত রাখা, এই সুমহান লক্ষ্য নিয়ে জুলাই বিপ্লবের যে ধারা, যেই পরিবর্তনের ধারা সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, সুন্দর দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ পাওয়ার জন্যই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর মোহাম্মদপুরে আরো বেশি ঐক্য, আলহামদুলিল্লাহ। 11 দল, সেই সাথে হযরত পীর সাহেব চরমনাইয়ের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশও আমাদের রিকশা মার্কাকে স্বয়ং হযরত পীর সাহেব চরমনাই সমর্থন জানিয়েছেন। কাজেই এই মোহাম্মদপুরে রিকশা মার্কা হলো সব দলের মার্কা। এমনকি যাদের দলের প্রার্থী আছে সেই দলও স্থানীয় বিবেচনায় তারা রিকশার পক্ষে, তারা তাদের মনোভাব ব্যক্ত করতেছে। কাজে আমি আপনাদেরকে বলবো, কেউ আমার বিএনপির ভাইদের সাথে ঝগড়া বাঁধাবেন না। সাংগঠনিক কারণে অনেকে অনেক কিছু বলতে পারে না, করতে পারে না, তাই আমরা তাদের সাথে কোনো বাদানুবাদ, কোনো গন্ডগোলে জড়াবো না। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি রিকশা মার্কার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি প্রত্যয় ব্যক্ত করেছি। আপনারা দেখেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়াতেও, একজন বয়স্ক রিকশা চালক, আমার বাবার বয়সী, তিনি সারাদিন রিকশা চালায় যা পাইছেন সব টাকাগুলো আমাকে দিচ্ছেন নির্বাচনে ক্যাম্পেইন করার জন্য। আমি সেই রিকশাওয়ালা বাবার টাকাটা আমার মাথার উপর নিয়েছি, মনে করেছি এটা তার পক্ষ থেকে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ। সেই রিকশাওয়ালা বাবা একটা আগ্রহ ব্যক্ত করেছেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে তার রিকশায় চড়ে তাকে নিয়ে আমি জাতীয় সংসদে যাব। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনাদের ভাই মামুনুল হক মোহাম্মদপুর থেকে নির্বাচিত হয়, গরিব দুঃখী মানুষের প্রতিনিধি হিসেবে একজন রিকশাওয়ালা বাবাকে নিয়েই আমি জাতীয় সংসদে যাব ইনশাআল্লাহ। তো কাজেই আজকে আমাদের বাংলাদেশে যেই পরিবর্তনের সূচনা হয়েছে, যে ইনকিলাব হয়েছে, সেই আজাদির স্লোগান উঠেছে, সেই আজাদি এবং ইনকিলাবের মার্কা হলো রিকশা মার্কা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্লোগান তুলেন, ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি। আমি কি চাই? তুমি কি চাই? আজাদি। বাংলা কি চাই? আজাদি। এদেশ কি চাই? আজাদি। আমরা কি চাই? আজাদি। সবাই কি চাই? আজাদি। বাংলা চাই? আজাদি। আমি চাই? আজাদি। তুমি চাও? আজাদি। আজাদি 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 আজাদি, আজাদির মার্কা রিকশা মার্কা, আজাদির মার্কা রিকশা মার্কা, বিপ্লবের মার্কা রিকশা মার্কা, ইনকিলাবের মার্কা রিকশা মার্কা, 24-এর মার্কা রিকশা মার্কা, শাপলার মার্কা রিকশা মার্কা, 71-এর মার্কা রিকশা মার্কা, 47-এর মার্কা রিকশা মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা রিকশা মার্কা, জুলাইযুদ্ধের মার্কা রিকশা মার্কা। ইনশাআল্লাহ এই মোহাম্মদপুর থেকে বিপুল ভোটে বিজয়ী হবে রিকশা মার্কা ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন চাই, কথা বলেন ঠিক না বেঠিক?
1,500 মায়ের কোল খালি হয়েছে জুলাই যুদ্ধে। একটা মাকে জিজ্ঞাসা করবেন সন্তান হারানোর বেদনা কতটুকু। 30,000-এর বেশি জুলাই যোদ্ধা তারা পঙ্গুত্ব বরণ করেছে, কেউ কেউ চোখের দৃষ্টি হারিয়েছে চিরদিনের জন্য, কেউ মারাত্মক জখম হয়ে ইনজুর্ড হয়ে বিছানায় শুয়ে তার জীবন কাটাচ্ছে। এইরকম মানুষ 1,000 2,000 নয়, 30,000 মানুষের চোখের অশ্রু, 1,500-এর বেশি মানুষের রক্ত, এই এত কিছু হয়েছে যে পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনটাকে যদি চূড়ান্ত রূপ দিতে হয় তাহলে একটা ভোট হচ্ছে, সেই ভোটের নাম হলো গণভোট। ভোটের নাম কি? বছর পর পর সংসদ নির্বাচন হয়, কিন্তু গণভোট 5 বছর পর পর হয় না। 50 বছর আগে একবার হচ্ছে, আবার 50 বছর পর আরেকবার হচ্ছে, আবার 50 না 100 বছর পরে এরকম সিচুয়েশন আসবে। কাজেই এই সুযোগ এবার কিন্তু হাতছাড়া করা যাবে না। এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক গুরুত্বের সাথে গণভোটে অংশগ্রহণ করতে হবে। আপনাদেরকে, আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন 2টা ব্যালট দেওয়া হবে। একটা ব্যালট থাকবে মার্কার ব্যালট, সেটা মার্কা থাকবে রিক্সা মার্কা, ধানের শীষ মার্কা, মই মার্কা, ঘুড়ি মার্কা, সব মার্কা থাকবে। এটা হলো একটা ব্যালট। এই ব্যালটে সিল মারবেন কোথায়? এই ব্যালটে সিল মারবেন কোথায়? আরেকটা ব্যালট দেওয়া হবে আপনাকে, ব্যালটে কোনো মার্কা থাকবে না, শুধু 2টা কথা থাকবে, একটা হলো হ্যাঁ আর না। সেই ব্যালটে সিল মারবেন কোথায়? হ্যাঁ। গণভোটে, গণভোটে, গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। রিক্সা মার্কায় ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন। এই হলো আমাদের নির্বাচনের প্রধান স্লোগান। ইনশাআল্লাহ আপনারা শান্তিপ্রিয় ভাবে, নিয়মতান্ত্রিক উপায়ে, ধৈর্য সহনশীলতার সাথে প্রত্যেকটি মানুষের কাছে কাছে যাবেন, তাদেরকে বোঝাবেন এবং রিক্সা মার্কা এবং হায়ের পক্ষে গণমত তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহায় ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য সমাগত, আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।